আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৫.৫ লাখ বাড়াতে চায় সরকার। এ খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াতে পারে ১,৩০,০০০ কোটি টাকা। বাড়বে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা। তবে তহবিলের অভাবে অধিকাংশ ক্ষেত্রেই ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখতে চায় সরকার। রিয়া সেজানের প্রতিবেদনে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে বাজেটে যে বরাদ্দ দেওয়া হয় সেটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক সুরক্ষা বাজেট। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ ও আয়ের হিসেবে ব্যয় বেশি বৃদ্ধি, বিশেষ করে বছরে বছরে খাদ্যপণ্য, চিকিৎসা, জ্বালানি সহ নানা খাতে বাড়তি খরচের চাপের কারণে স্বল্প আয়ের নাগরিকদের জন্য সুরক্ষা বাজেট রাষ্ট্রেরই দায়। কিন্তু এবার বাজেট হতে যাচ্ছে অনেকটা সংকোচনমূলক। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও খুব বেশি ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। শুধু ৫ লাখ ভাতাভোগী বাড়তে পারে। এর মধ্যে নতুন করে বয়স্ক ভাতা পাবেন আরও ২ লক্ষ মানুষ, বিধবা, পরিত্যক্তা বা দুস্থ নারী ভাতাভোগী বাড়তে পারে আরও ২ লক্ষ। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যোগ হতে পারে ১,৩০,০০০ উপকারভোগী। এছাড়া জটিল রোগে আক্রান্তদের এককালীন অর্থ সুবিধা প্রাপকও বাড়তে পারে ৫০,০০০। আমরা এবার বিশেষ একটি অর্থনৈতিক চাপের মধ্যে বাজেট পেতে যাচ্ছি। আকাঙ্ক্ষা অনুযায়ী দরিদ্র মানুষের জন্য বাজেটের বরাদ্দ বাড়ানো দরকার, সেটি আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবে আমরা হয়তো সেটা দেখব না। যতটুকু শোনা যাচ্ছে সেটি হচ্ছে খুব সামান্য পরিমাণে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। যেমন ধরেন বৃদ্ধ জনগোষ্ঠীর জন্যে, কিংবা বিধবা জনগোষ্ঠীর জন্যে, কিংবা যারা স্বামী পরিত্যক্তা তাদের জন্যে। কিন্তু গভর্নমেন্ট ৩টি জায়গায় অ্যাকনলেজ করছে, যেটি একটা ভালো দিক। একটা হচ্ছে যে লিকেজ যেটা হয় সেটা যেন রোধ করা যায়। দ্বিতীয়টা হচ্ছে মিস টার্গেটিং, সেটা যেন বন্ধ করা যায়। আরেকটি হচ্ছে করাপশনও হয়। এবার ৮০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব আছে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে। ৮০ বছর বা এর বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ভাতা প্রতি মাসে ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করার প্রস্তাব এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। মুক্তিযোদ্ধাদের ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত। একটা বরাদ্দের বিষয়, বাস্তবায়নের বিষয় এবং কাদের জন্য আমরা নিচ্ছি, কতটুকু সেই জায়গাটায় যাচ্ছে, সেই বিষয়গুলোকে একটু ট্রান্সপারেন্ট ওয়েতে যদি আমরা দেখতে পারি বা উপস্থাপন করা হয়, তাহলে আমাদের সামগ্রিক পরিস্থিতিটা বুঝতেও সুবিধা হয় এবং পরবর্তীতে সরকারের জন্য সেটার ভিত্তিতে পরবর্তীতে কিভাবে এই জিনিসটাকে আরও বেশি কার্যকর করা যায় সেই বিষয়টা চিন্তা করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়াটা সহজ হয়। সামাজিক সুরক্ষা খাতের অনিয়ম, দুর্নীতি সবসময়ই আলোচিত। এই বিশ্লেষক বলছেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে দুর্নীতি কমানো যেতে পারে। কোনো নির্দিষ্ট এমএফএস প্ল্যাটফর্ম বা নাম্বার ব্যবহার না করার পরামর্শ তার। একটি মাত্র এমএফএস অপারেটরের মাধ্যমে দেওয়া হচ্ছে। এটা গ্রাহকের চয়েসের উপর ছেড়ে দিলে গ্রাহক এক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং অভিযোগ করার জায়গাটাও কমে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এখন যেহেতু ডেটাবেজ, ন্যাশনাল ডেটাবেজ আছে, সুতরাং ন্যাশনাল আইডি ভিত্তিক অ্যালাইনমেন্ট করে কারা পাচ্ছে সেই ভিত্তিতে কিন্তু এটা করা কথা আমরা বলছি। এই দুটো জায়গায় কৌশলগত দিক থেকে এবার আমাদের টার্গেট রাখা উচিত যেন এর সর্বোচ্চ ব্যবহারটা হয়। এবার দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করাটা একটু কঠিন। তারা নিজেরাও সেখানে আসতে চাইবে না বা তাদেরকে অন্তর্ভুক্ত করতে গেলেও অসুবিধা। তাদের জন্য ওই জব ক্রিয়েশন, তারপরে হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটিস এবং আদার কাইন্ড অফ সাপোর্ট, মার্কেট লিঙ্কেজেস এবং সেই বিষয়গুলো ফ্যাসিলিটেট করতে হবে, যাতে করে তারা আইদার চাকরি করে নিজের জীবনযাপন করতে পারে অথবা নিজে কিছু একটা ইনকাম আর্নিং অ্যাক্টিভিটির মধ্যে সম্মানজনকভাবে যুক্ত হয়ে করতে পারে। চলতি ২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় ১১৫টি কর্মসূচিতে মোট ১,২৬,২৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
তবে এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন বাবদ বরাদ্দ, সঞ্চয়পত্রের সুদের হারে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম এবং কৃষিসহ বেশ কিছু ভর্তুকি অন্তর্ভুক্ত থাকায় সামাজিক সুরক্ষা বাজেটের সার্বিক ন্যায্যতা নিয়ে বিতর্ক রয়েছে। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।